Welcome everyone. Welcome to this another video. This lecture is regarding class 10th history, and these are the most important topics that can come in your board exams and also in your school exams. The PDF of this entire lecture is given in the description box. Please use headphones and keep the speed at 1.5x. This will be a complete bilingual video. I'll be using English and Bengali simultaneously. I'm having a bad throat, so please excuse me. Let's start. The first question regarding this lecture deals with what do you mean by subsidiary alliance? First of all, we have to understand the word subsidiary alliance. The alliance word means pact or agreement. This rule or this thing was introduced by Lord Wellesley. He was the Governor General during subsidiary alliance, and it was a pact or agreement between two parties. One, British East India Company, and the second was Indian princely state. So it was an agreement or pact between British East India Company and Indian states. And by this pact or agreement, the Indian states lost their sovereignty. Lost their sovereignty. Sovereignty word means self rule. তাহলে ইন্ডিয়ান স্টেটগুলো নিজেদের সেলফ রুল বা ইন্ডিপেন্ডেন্সটা লুজ করে ফেলেছিল এই প্যাক্টটা বা এগ্রিমেন্টটা দিয়ে। এটা কি ডিল করতো? লেটস সি। বাই দিস প্যাক্ট দ্য ইন্ডিয়ান রুলার্স অ্যাগ্রি করেছিল কিসে? টু অ্যাকসেপ্ট ব্রিটিশ অ্যাজ সুপ্রিম, no other foreign relation মানে ইন্ডিয়ান রুলার্স অর প্রিন্সেস cannot have a foreign relation with French or Portuguese or Dutch etc. except ব্রিটিশ। শুধু ব্রিটিশের সাথে রিলেশন রাখতে পারবে। আর কি? আর ব্রিটিশ রেসিডেন্ট, ব্রিটিশ একটা হেডকোয়ার্টার থাকবে যেখানে নো আদার ফরেন এমপ্লয়িজ থাকবে এক্সেপ্ট ব্রিটিশ। আর কি? ব্রিটিশ আর্মি ফর ইন্ডিয়ান্স টু গিভ প্রোটেকশন অ্যাট দ্য কস্ট অফ ইন্ডিয়ান্স। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে ব্রিটিশরা কি বলেছিল? উই উইল প্রোভাইড ইউ প্রোটেকশন বাট ইন রিটার্ন ইউ হ্যাভ টু গিভ দেম দ্য স্যালারিজ। ঠিক আছে? এটা কেন হয়েছিল? বিকজ এখানে পড়তে হবে ওই টাইমে মোস্ট অফ দ্য ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস ওয়ার ফাইটিং অ্যামং ওয়ান আনাদার। ব্রিটিশ হচ্ছে এই সিচুয়েশনটা অ্যাডভান্টেজ নিল। ব্রিটিশ ভাবলো যদি আমি এদের মধ্যে কাউকে সাপোর্ট করি বা কাউকে যদি প্রোটেকশন দিই তাহলে সে আমাদের প্রোটেকশন নিয়ে অন্য কোনো স্টেটকে হারাতে পারবে। এবার সে যখন আস্তে আস্তে আমাদেরকে টাকা দিতে পারবে না বা প্রোটেকশন নিতে পারবে না, তখনই আমরা কি করব? তাদের স্টেটটাকে অ্যানেক্স করে নেব অর উই উইল ক্যাপচার ইট। এটা একটা ট্রিক ছিল ব্রিটিশের, বাই উইচ দে ক্যাপচার্ড দি টেরিটরি অফ ইন্ডিয়া অ্যান্ড এক্সপ্যান্ডেড দেয়ার ইনফ্লুয়েন্স ইন ইন্ডিয়া। তো ফার্স্ট যে স্টেটটা ছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্সে সেটা ছিল হচ্ছে আওয়াধ। কবে এটাকে অ্যানেক্স করা হয়েছিল? 1856-এ। তাহলে আওয়াধ প্রোটেকশন নিয়েছিল ব্রিটিশের কাছ থেকে, বাট আওয়াধ আলটিমেটলি ব্রিটিশকে টাকা দিতে পারেনি, তাই আওয়াধকে ব্রিটিশ ক্যাপচার বা অ্যানেক্স করে নিয়েছিল। এরকম বিভিন্ন প্রিন্সলি স্টেটস ছিল, ফর এক্সাম্পল মাইসোর, হায়দ্রাবাদ, জয়পুর, যোধপুর এটসেট্রা। ব্রিটিশ টুক দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড সাপোর্টেড দ্য স্টেট টু ফাইট আদার্স। ঠিক আছে? একটা কাউকে সাপোর্ট করে ওরা অন্য কাউকে হারাচ্ছিল। অ্যান্ড ওয়েন দে ফেল টু প্রোভাইড মানি টু দ্য ব্রিটিশ দে উড অ্যানেক্স দ্য প্রিন্সলি স্টেটস। বাই দিস ওয়ে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সপ্যান্ডেড দেয়ার টেরিটরিজ ইন ইন্ডিয়া। ভেরি ইজি সাবসিডিয়ারি অ্যালায়েন্স। যদি কোয়েশ্চেন আসে তাহলে এই কটা লিখলেই অনেক নাম্বার পাওয়া যাবে। দ্য নেক্সট কোয়েশ্চেন ডিলস উইথ হোয়াট ডু ইউ মিন বাই ডক্ট্রিন অফ ল্যাপস। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ওয়ার্ড মিনস। ডক্ট্রিন কথাটার মানে হচ্ছে প্রিন্সিপাল বা বিলিফও বলা যেতে পারে, প্রিন্সিপালও বলা যেতে পারে বা বিলিফও বলা যেতে পারে। ঠিক আছে? আর ল্যাপস কথাটার মানে হচ্ছে টু কাম আন্ডার বা ল্যাপস হয়ে যাওয়া মানে বন্ধ হয়ে যাওয়া। This was introduced by Lord Dalhousie. Dalhousie was also known as the father of modern India. কেন ডালহৌসিকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা যেতে পারে? এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, বিকজ হি ইন্ট্রোডিউস রেল, পোস্ট অফিস অর পোস্টাল সিস্টেম, টেলিগ্রাফ এটসেট্রা। এইসব আমাদের ইন্ডিয়াকে মডার্নাইজ করার জন্য লর্ড ডালহৌসি, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং ডক্ট্রিন অফ ল্যাপস অ্যান্ড হু ইন্ট্রোডিউস ডক্ট্রিন অফ ল্যাপস, ইন্ট্রোডিউস মেনি আদার থিংস টু মডার্নাইজ ইন্ডিয়া। এবার ও কিন্তু ইন্ডিয়াকে মডার্নাইজ করার জন্য এটা করেনি, ও এটা করেছে যাতে ইন্ডিয়াকে আরো ভালো করে ওরা কলোনাইজ করতে পারে। এইগুলো হচ্ছে ওদের ইনোভেশনের আমাদের ইনডাইরেক্ট বেনিফিটস যেগুলো আমরা পেয়েছি। সেটা একটা অন্য টপিক। লেটস কাম টু দিস টপিক।
দ্য ডক্ট্রিন অফ ল্যাপস দিয়ে কি হয়েছিল? অ্যাকর্ডিং টু দিস সিস্টেম, ভালো করে দেখতে হবে, ইফ ইন্ডিয়ান রুলার ডাইড উইদাউট মেল হায়ার, হায়ার মানে সান, দেন হায়ার মানে সান বা ডটার যেই হতে পারে, বাট ইন দিস কেস সান, then the state will come under British East India Company or the kingdom would lapse. তার মানে যদি কোনো রুলার অ্যাডপ্টেড সান থাকে, সে তাকে যদি সে পরের কিং বানাতে যায়, সে পারবে না, বিকজ হি ওয়াজ অ্যাডপ্টেড। বায়োলজিক্যাল ফাদার বা মাদার হওয়া না পর্যন্ত সে ওই কিংডমের কিং হতে পারবে না। এটাও একটা মেথড ছিল বাই হুইচ দ্য ব্রিটিশ উড এক্সপ্যান্ড দেয়ার টেরিটরি ইন ইন্ডিয়া অ্যান্ড ইনফ্লুয়েন্সটা যেন ইন্ডিয়াতে বাড়াতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল কি হয়েছিল, রুলার অফ ঝান্সি, ঠিক আছে, ডাইড ইন 1853, হিজ ওয়াইফ রানী লক্ষ্মীবাই, কাউকে তো কিং বানাতে হবে ওই কিংডমের, তাই শি অ্যাডপ্টেড আ সান নেমড আনন্দ রাও, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিড নট রেকগনাইজড আনন্দ রাও অ্যাজ নেক্সট রুলার because he was adopted and annexed Jhansi, only giving pension to Rani Lakshmibai. রানী লক্ষ্মীবাইকে পেনশন ছাড়া আর কিছুই দেয়নি, আনন্দ রাওকেও রাজা বানায়নি, বিকজ আনন্দ রাও ওয়াজ অ্যাডপ্টেড, আর অ্যাডপ্টেড সানকে প্রিন্স বা কিং বানানো যাবে না, যেটাই এই সিস্টেমের মেন জিনিস ছিল, যেটা লর্ড ডালহৌসি ইন্ট্রোডিউস করেছিল। দিস কজড ডিসকন্টেনমেন্ট কথাটার মানে হচ্ছে অ্যাঙ্গার অ্যামাং দ্য ইন্ডিয়ান রুলার্স, which ultimately gave rise to the war of 1857. Not only Jhansi but there were other states annexed. কোন কোন স্টেট? যেমন সাতারা, জয়পুর, সম্বলপুর, উদয়পুর আর নাগপুর, এরাও কিন্তু ডক্ট্রিন অফ ল্যাপসের দিয়ে অ্যানেক্স করা হয়েছিল। ঠিক আছে, মানে এই সব জায়গাগুলোতেই এই যত কিংডমের নামগুলো পড়লাম আমরা, এই কিংডমেও কিন্তু কোনো না কোনো রাজা অ্যাডপ্ট করেছিল নিজেদের সানকে, তাদেরকে বানাতে ছিল রাজা, কিন্তু ব্রিটিশ বানাতে দেয়নি, অ্যান্ড দে উড অ্যানেক্স অর ক্যাপচার দেয়ার টেরিটরিজ। ঠিক আছে, এটা হচ্ছে এর অ্যাব্রিভিয়েশনস, বা এটা একটা নেমোনিক বলা যেতে পারে, সাতারা, জয়পুর, সম্বলপুর, উদয়পুর, নাগপুর। ঠিক আছে, ভেরি ইজি ডক্ট্রিন অফ ল্যাপস। লেটস কাম টু another question. What was the General Service Enlistment Act 1856? 1856 কেন আমাদের মাথায় রাখতে হবে, কি করে মাথায় রাখবো, 1857 আমাদের সেপাই মিউটিনির যে ওয়ারটা হয়েছিল, ঠিক তার এক বছর আগে এটা হয়েছিল 1856। কি হয়েছিল, ব্রিটিশ আসার আগে ইন্ডিয়াতে, ব্রিটিশ ইন্ডিয়াকে কলোনাইজ করার আগে পর্যন্ত ব্রাহ্মিনস ওয়ার নট অ্যালাউড টু ক্রস দ্য সি অ্যাজ ইট উড এফেক্ট দেয়ার কাস্ট, নিজেদের কাস্ট নষ্ট হয়ে যাবে, এটাই ব্রাহ্মিনসদের একটা বিলিফ ছিল, তাই দে উড নট ক্রস দ্য সি। ক্রস দ্য সি মানে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার দুপাশে কি কি আছে, ইন্ডিয়া আছে, তাই তো, তাহলে ইন্ডিয়ার দুপাশে কি কি আছে, একটা আছে অ্যারাবিয়ান সি, একটা আছে বে অফ বেঙ্গল, এই যে ইন্ডিয়া আছে, তো এই পাশে আছে অ্যারাবিয়ান সি, এ পাশে আছে বে অফ বেঙ্গল, আর নিচে ইন্ডিয়ান ওশেন। তা এই যে সি ক্রস করে অন্য কান্ট্রিতে যে যাবে, এটা ব্রাহ্মণরা অ্যালাউ করতো না, ওরা ভাবতো যদি আমরা সি ক্রস করি বা ওশেন ক্রস করি তাহলে আমাদের কাস্টটা হার্ম হবে। দিস ওয়াজ অলসো কল্ড কালা পানি, কি বলা হতো এটাকে, কালা পানি। ঠিক আছে, আর ট্যাবু ফর ইন্ডিয়ান্স, ট্যাবু মানে একটা লজ্জার বিষয়, বা এটা একটা বাজে জিনিস যেটা ওরা কনসিডার করতো। এইবার কি হলো, in 1856 British passed the above act, কোন একটা, এই যে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট, where they can send Indian soldiers to overseas for their duties. ইন্ডিয়ান সোলজার যারা ব্রিটিশের কাজ করতো, ব্রিটিশের ইন্ডিয়া ছাড়াও তো অনেক কলোনিজ ছিল যেখানে ওরা ক্যাপচার করে, ফর এক্সাম্পল আফ্রিকা, চায়না, ব্রাজিল, সেখানে ইন্ডিয়ান সোলজারকে পাঠাতে হবে ডিউটির জন্য। এবার ইন্ডিয়া তো কনসিডার করতো যে হচ্ছে দে উড নট ক্রস দ্য সি, ইট উইল হার্ম দেয়ার কাস্ট, তার জন্য কি হলো, দিস অ্যাক্ট ডিড নট মেনটেন অ্যান্ড রেসপেক্টেড ইন্ডিয়ান সেন্টিমেন্টস। ইন্ডিয়ান সেন্টিমেন্টটা কি ছিল, ওই যে ক্রস করলে আমাদের কাস্টটা হার্ম হবে। Brahmin soldiers saw this act of EIC as a danger to their caste and they were resented. Resented কথাটা মানে হচ্ছে অ্যাঙ্গার, তাই এই অ্যাক্টটা দিয়ে ব্রাহ্মিন সোলজার্স বা ইন্ডিয়ানসরা প্রচণ্ড রেগে গেছিল। বোঝা গেছে, প্রচণ্ড ইজি একটা কনসেপ্ট। লেটস কাম টু নেক্সট টপিক।
It deals with Ilbert Bill. What was Ilbert Bill? Ilbert Bill was introduced in 1883. Ilbert বিলটা কিন্তু একটা ভালো বিল ছিল যেটা ইন্ডিয়ানসদের জন্য ইউজ করা হয়েছিল। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই স্যার সি.পি. ইলবার্ট হু ওয়াজ দ্য ল মেম্বার অফ দ্য ব্রিটিশের ল মেম্বার। এটা কিসের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল? ইট ওয়াজ ইন্ট্রোডিউসড টু মেনটেন ইকুয়ালিটি অ্যামাং ইন্ডিয়ানস অ্যান্ড ব্রিটিশ জাজেস। জাজদের মধ্যে ইন্ডিয়ান আর ব্রিটিশ দুরকম টাইপেরই জাজ ছিল, যারা জাজমেন্ট পাস করতো নর্মাল পিপলরা যদি কোনো দোষ করতো। এটা একটা ইকুয়ালিটি মেনটেন করার জন্য করা হয়েছিল। ইট ওয়াজ আ গুড অ্যাক্ট বাট ব্রিটিশ পিপল লিভিং ইন ইন্ডিয়া রিজেন্টেড। কিন্তু ব্রিটিশ পিপলরা এই অ্যাক্টটা বা এই বিলটা মেনে নিতে পারেনি, তাই ওরা রিজেন্ট করে। রিজেন্ট মানে অ্যাঙ্গার শো করেছিল। কেন? This act was resented by the British people because by this act the trial of British or Europeans could be done by Indian judges। তাহলে ইন্ডিয়ান জাজরা জাজমেন্ট পাস করতে পারে কোনো ইউরোপিয়ান আর ব্রিটিশ যদি কোনো ভুল বা ক্রাইম করতো। ঠিক আছে, যেরকম ছিল অ্যাজ ওয়াজ দ্য কেস ফর ইন্ডিয়ান ট্রায়ালস বাই ব্রিটিশ জাজেস। যদি ইন্ডিয়ানরা কোনো ভুল করতো তাহলে ব্রিটিশ জাজেসরা সেই জাজমেন্টটা পাস করতে পারতো বা ওদেরকে হেল্প করতে পারতো। বাট কি হলো? বাট ব্রিটিশ পিপল কনসিডার দেম সুপিরিয়ার। ওদের একটু ইগো ছিল, নিজেদের সুপিরিয়ার ভাবতো, অ্যান্ড দে রিজেন্টেড দ্যাট দ্য বিল অ্যাজ ইন্ডিয়ান জাজ হুম দে কনসিডার্ড ইনফিরিয়ার। ইন্ডিয়ান জাজ বা ইন্ডিয়ানসদের ব্রিটিশ পিপলরা ইনফিরিয়ার ভাবতো। তো ওরা ভাবলো, ওরা নিজেদের মধ্যে ডিসকাস করলো, হাউ ক্যান ইন্ডিয়ানস জাজ আস। ঠিক আছে, ওরা কি করে একটা ইনফিরিয়ার হয়ে আমাদের জাজ করবে? ওরা এটা পারবে না, আমরা এটা কনসিডার করতে পারি না। আর ইউরোপিয়ান বা ব্রিটিশদের ইউরোপিয়ান জাজ বা ব্রিটিশ জাজই একমাত্র জাজমেন্ট বা জাজ করতে পারবে, কোনো ইন্ডিয়ানদের এই রাইটটা নেই। দিস ইজ নোন অ্যাজ ফ্যাসিস্ট অ্যাটিটিউড, বা যাকে বলা হয় সুপিরিয়ার আর ইনফিরিয়ার অ্যাটিটিউড। এটা প্রচণ্ড একটা বাজে অ্যাটিটিউড। ঠিক আছে, দ্য রিয়াকশন প্রোভোকড কাউন্টার অ্যাজিটেশন। কাউন্টার অ্যাজিটেশন মানে একটা উল্টো দিক থেকে একটা অ্যাজিটেশন স্টার্ট হলো বা একটা ওয়ার, ছোটোখাটো একটা ওয়ার স্টার্ট হলো। কাদের মধ্যে? বাই দি এডুকেটেড ইন্ডিয়ানস। এডুকেটেড ইন্ডিয়ানসরা বললো, কেন? উই আর এডুকেটেড এনাফ টু জাজ দ্য ইউরোপিয়ানস অর দ্য ব্রিটিশ। ঠিক আছে, আমরা কেন পারবো না? এই বিলটা তো ভালো, লোকদের ভালোর জন্য করছিল, ইন্ডিয়ানস আর ইউরোপিয়ানসদের একটা ইকুয়ালিটি গ্রাউন্ড দিচ্ছিল, কিন্তু ব্রিটিশ পিপল অ্যাকসেপ্ট করলো না। এটা প্রচণ্ড বাজে রকম একটা ক্যাওস চলছিল, রাইটস হচ্ছিল, অ্যান্ড আলটিমেটলি ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাড টু উইথড্র দ্য বিল। ব্রিটিশ গভর্নমেন্টকে বিলটাকে বন্ধ করতে হলো, নয়তো ইন্ডিয়াতে গন্ডগোল হয়ে যাচ্ছিল। তো ভেরি ইজি টপিক এটা একটা, যে ইন্ডিয়ান জাজদের পাওয়ার ছিল ইউরোপিয়ান বা ব্রিটিশদের জাজমেন্ট পাস করার, কিন্তু ইউরোপিয়ান বা ব্রিটিশ পিপল যারা থাকছিল ইন্ডিয়াতে তারা ভাবলো কি, যে না, কি করে ইন্ডিয়ান হয়ে তোমরা আমাদের জাজ করবা? তোমরা নিজেই ইনফিরিয়ার, আমরা সুপিরিয়ার, আমাদেরকে একমাত্র জাজ করার ক্ষমতা ইউরোপিয়ানস বা ব্রিটিশদেরই আছে, তাই তোমরা এটা পারবে না। তার জন্য একটা কাউন্টার এজিটেশন হলো। কারা করলো? এডুকেটেড ইন্ডিয়ানসরা করলো, অ্যান্ড আলটিমেটলি ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাড টু উইথড্র দ্য বিল। ভেরি ইজি। কাম টু নেক্সট টপিক। What were some of the repressive colonial policies of Lord Lytton? কোশ্চেন আসতে পারে। লর্ড লিটন যে গভর্নর জেনারেল ছিল 1878 এর টাইমে, তার কিছু কিছু রিপ্রেসিভ কলোনিয়াল পলিসিস ছিল। রিপ্রেসিভ মানে সাপ্রেসিভ। সেই ইন্ডিয়ানসদের সাপ্রেস করার জন্য হি ওয়ান্টেড টু সাপ্রেস ইন্ডিয়ানস বাই ভেরিয়াস মেথডস অর ভেরিয়াস থিংস। আমরা পড়বো কি কি। নাম্বার ওয়ান, লর্ড লিটন অর্গানাইজড গ্র্যান্ড দিল্লি দরবার, যেটা 1877 হয়েছিল। এখানে ও কি করেছিল? টু প্রোক্লেম কুইন ভিক্টোরিয়া অ্যাজ এমপ্রেস অফ ইন্ডিয়া অ্যান্ড স্পেন্ড ল্যাক্স। অনেক লাখ লাখ টাকা খরচা করে কুইন ভিক্টোরিয়াকে এমপ্রেস এমপ্রেস মানে হেড, হেড অফ ইন্ডিয়া। ঠিক আছে, এমপ্রেস মানে এম্পায়ারের যে হেড। এমপ্রেস কথাটা মানে হচ্ছে হু ইজ দ্য হেড অফ দ্য এম্পায়ার, হেড অফ দ্য এম্পায়ার বানানোর জন্য বা এটা প্রোক্লেম করার জন্য দিল্লিতে 1877-এ হি স্পেন্ড ল্যাক্স। কিন্তু ওই টাইমেই হি ডিড নট ডু এনিথিং ফর দ্য পিপল হু আর ফাইটিং ফ্যামাইন। টাকা পয়সা ছিল না, তার জন্য কোনো খাবার ছিল না, মানুষে মরে যাচ্ছিল। লর্ড লিটন বিইং দ্য গভর্নর জেনারেল হি শুড প্রোটেক্ট দ্য পিপল, বাট উইদাউট ডুইং সো হি অর্গানাইজড গ্র্যান্ড দিল্লি দরবার, যেখানে কুইন ভিক্টোরিয়া এটা করা হয়েছিল, কিন্তু পিপলদের জন্য কিচ্ছু করা হয়নি। The second thing Lord Lytton did was he introduced Vernacular Press Act. ভার্নাকুলার কথাটা মানে হচ্ছে লোকাল। ভার্নাকুলার পেপার বা ভার্নাকুলার প্রেস মানে লোকাল প্রেস, বা এটা অ্যাক্ট অফ 1878। এখানে কি হয়েছিল? লর্ড লিটন কি বলেছিল? হি
ফরবেড মানে বন্ধ করে দিয়েছিল দ্য পাবলিশিং অফ ভার্নাকুলার পেপার্স বা লোকাল ল্যাঙ্গুয়েজ পেপারগুলোকে বন্ধ করে দিল, বিকজ দ্যাট মাইট ইনসাইট বা গ্রো ডিসস্যাটিসফ্যাকশন আগেন্স্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। লোকাল পেপাররা ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে প্রচণ্ড বাজে বাজে জিনিস ছাপাচ্ছিল, বাজে বাজে জিনিস তো না, ইট ওয়াজ দ্য ফ্যাক্ট। বাট লর্ড লিডন চাইছিল না যে লোকাল পেপার দিয়ে আমাদের যেন এই বাজে জিনিসটা বাকি ইন্ডিয়ানসরা জানতে পারে, তাহলে আমাদের এখানে থাকতে দেবে না। তার জন্য হি ফরবেড মানে বন্ধ করে দিয়েছিল, ব্যান্ড করে দিয়েছিল দ্য পাবলিশিং অফ দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা লোকাল ল্যাঙ্গুয়েজ পেপার। আর ইংলিশে করতে বলেছিল, কারণ ওরা জানতো যে ইংলিশে যদি পেপার হয়, যদি ইংলিশে কোনো পেপার হয়, তাহলে পিপলরা এখানে হচ্ছে আনএডুকেটেড বা ইলিটারেট বলা হতো, তাই ওরা ইংলিশ পেপারটা পড়তে পারবে না। আর যদিও ব্রিটিশ উল্টোপাল্টা কাজ করছিল, সেটা ইংলিশ পেপারে লেখা থাকলেও মানুষ এটা পড়তে পারবে না যতক্ষণ না লোকাল ল্যাঙ্গুয়েজে পাবলিশ করে। তাই ও লোকাল ল্যাঙ্গুয়েজে পাবলিশ করাটাই বন্ধ করে দিল, শুধু বললো ইংলিশ। বোঝা গেছে? নেক্সট যেই সাপ্রেসিভ বা রিপ্রেসিভ পলিসি ছিল সেটা হচ্ছে ইট ওয়াজ দি আর্মস অ্যাক্ট অফ 1878। সেটা কি ছিল? ইন্ডিয়ানস কুড নট ক্যারি আর্মস উইদাউট লাইসেন্স ছাড়া ব্রিটিশ পারলেও ইন্ডিয়ানসরা আর্মস মানে বন্দুক বা গানস পারবে ক্যারি করতে পারবে না। বোঝা গেছে? পরেরটা কি ছিল? লর্ড লিটন রিডিউস দ্য ম্যাক্সিমাম এজ ফর সিভিল সার্ভিস যে এক্সামটা আছে, যেটা দিয়ে মডার্ন ডেতে লোকে আইপিএস আইএস হচ্ছে, সেটার এজটা 21 ইয়ার্স পর্যন্ত হাইয়েস্ট লিমিট ছিল। 21 এজের মধ্যে তোমাকে এক্সামটা ক্র্যাক করতে হবে। আর সেটা লর্ড লিটন এসে আরও কমিয়ে দিল, 21 থেকে 19 ইয়ার্স করে দিল, যেটা আরও টাফ। ইট ওয়াজ দ্য টাফেস্ট এক্সাম অ্যাট দ্যাট টাইম। নাও অলসো ইট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম। তাহলে ওই এজ লিমিটটা আর কমিয়ে দিল। অ্যান্ড দ্য এক্সাম ওয়াজ অলসো হেল্ড ইন লন্ডনে যেতে হবে যদি তোমরা এক্সাম ক্লিয়ার করতে পারো। সো ইট ওয়াজ ভেরি মাচ ডিফিকাল্ট ফর দি এডুকেটেড ইন্ডিয়ানস। তাহলে এই একটা দিক কী ছিল? এডুকেটেড ইন্ডিয়ানসদের জন্য, এডুকেটেড যারা ছিল ইন্ডিয়ানসরা, তাদের জন্য একটা প্রচণ্ড বড় একটা ডিফিকাল্টি শুরু হলো। নেক্সট টপিকটা কি নিয়ে ডিল করছে? সাম ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়কে আমরা শর্টে RRR বলবো। হি ওয়াজ অলসো নোন অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ার রেনেসা কথাটা মানে হচ্ছে একটা বিগ চেঞ্জ। ঠিক আছে? যে ট্র্যাডিশনাল আউটলুক থেকে মডার্ন আউটলুক, ট্র্যাডিশনাল থেকে মডার্ন, ইন্ডিয়া সোসাইটিকে মডার্ন করেছিল কে? রাজা রামমোহন রায় বা RRR। তাহলে ওর ফার্স্ট কন্ট্রিবিউশনটা ছিল কি? 1803-তে একটা বই লিখেছিল, ইট ওয়াজ কল্ড গিফট টু মোনোথেইজম। ঠিক আছে? গিফট টু মোনোথেইজম। এই বইটা কি নিয়ে ডিল করছিল? দিস বুক ডিলস উইথ দ্য ভিউজ আগেনস্ট মেনি গডস। ঠিক আছে? বা পলিথেইজম বলা হয়, অ্যান্ড ওয়ার্শিপ অফ সিঙ্গেল গড বা মোনোথেইজম বলা হয়। মোনোথেইজমকে বলছিল ওয়ার্শিপ করো, আর পলিথেইজম বন্ধ করো, এক গাদা গডকে মেনি গডস ওয়ার্শিপ করা বন্ধ করো, আর সিঙ্গেল গডকে ওয়ার্শিপ করো। তাহলে পলিথেইজম থেকে মোনোথেইজম প্রিচ করছিল। 1815-এ কি করলো? নেক্সট কন্ট্রিবিউশনটা ওর কি ছিল রাজা রামমোহন রায়? 1815-এ ও আত্মীয়া সভা বা একটা অর্গানাইজেশন স্টার্ট করলো, অ্যান অর্গানাইজেশন আগেনস্ট আইডল ওয়ার্শিপ। মূর্তি পুজো বন্ধ করো, কাউকে মূর্তি পুজো করে লাভ নেই, ভগবানকে বিলিভ করো, তাহলেই হবে। 1828-এ কি করলো? হি স্টার্টেড অ্যানাদার অর্গানাইজেশন, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। এটা আমি স্টার মারছি। ইট ওয়াজ কল্ড দি ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের আগের নাম কি ছিল? ব্রাহ্ম সভা। ব্রাহ্ম সভা থেকে ব্রাহ্ম সমাজ নামটা চেঞ্জ হয়েছে। ব্রাহ্ম সভা ছিল, ব্রাহ্ম সভা থেকে ব্রাহ্ম সমাজ নামটা চেঞ্জ হয়েছে। ইট ওয়াজ দি অর্গানাইজেশন দ্যাট বিলিভড ইন মোনোথেইজম, একটু আগে বললাম, ওয়ান গড, ইউনিটি অ্যামাং মেনদের মধ্যে ইউনিটি, কন্ডেমড আইডল ওয়ার্শিপ, আবার ওই যে ক্রিটিসাইজ করলো আইডল ওয়ার্শিপ করে লাভ নেই। হি অলসো স্টার্টেড সাম অফ দ্য নিউজ পেপার্স, বেঙ্গলি উইকলি নিউজ পেপার, it was called Samwad Kaumudi, Persian paper Mirat ul Akbar. This is one of the most important, I'm giving double star, most important contribution of Raja Rammohn Roy. He, with the help of the Governor General William Bentinck was the Governor General at that time. With the help of William Bentinck, he passed a law against sati. Sati কি ছিল আমরা সবাই জানি, 1828-এ এটা পাস করা হয়েছিল। sati মানে when the husbands are dead, the wives are burnt alive, তাদের কোনো বেঁচে থাকার রাইট নেই। এটা ট্র্যাডিশনাল একটা থিঙ্কিং ছিল ইন্ডিয়ানসদের মধ্যে, তাই এটা বন্ধ করার জন্য
RRR took the help of Governor General William Bentinck and passed a law against sati. ঠিক আছে, এরপর থেকে যদি সতী কেউ করতো তাহলে তাদের হেভিলি পানিশ করা হতো। আচ্ছা, নেক্সট টপিকটা যেটা ডিল করছি সেই টপিকটা হচ্ছে হোয়াট ওয়াজ দি সেফটি ভালভ থিওরি। সেফটি ভালভ থিওরিটা কি ছিল? ইট ওয়াজ রিগার্ডিং দ্য ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যাকে আমরা আইএনসি বলবো। আইএনসি ওয়াজ ফর্মড বাই দ্য ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, তার নাম কি ছিল? এ ও হিউম। এ ও হিউমের ফুল ফর্মটা কি ছিল? অ্যালেন অক্টাভিয়ান হিউম। কি নাম ছিল? অ্যালেন অক্টাভিয়ান হিউম। অ্যালেন অক্টাভিয়ান হিউম প্লাস ইন্ডিয়ান মেম্বার্স। ওই টাইমে যখন অ্যালেন অক্টাভিয়ান হিউম, একটা ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, যখন ইন্ডিয়ান মেম্বারদের সাথে একসাথে আইএনসি ফর্ম করলো, অ্যাট দ্যাট টাইম দ্য গভর্নর জেনারেল ওয়াজ লর্ড ডাফারিন, আর লর্ড ডাফারিন ওয়াজ দ্য গভর্নর জেনারেল জিজি ডিউরিং দ্য ফরমেশন অফ আইএনসি। ডাফারিন কি বললো? ডাফারিন কনসিডার্ড দ্য ফরমেশন অফ আইএনসি অ্যাজ আ সেফটি ভালভ টু সেফগার্ড ব্রিটিশ ইন্টারেস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড টু সাপ্রেস দ্য পপুলার ডিসকন্টেন্ট অ্যামাং দ্য পিপল। লর্ড ডাফারিন কি বললো? কিছু মানুষ বা কিছু ইন্ডিয়ানসরা প্রচণ্ড অ্যাজিটেট করছে, ব্রিটিশকে চলে যেতে হবে, ব্রিটিশে চলে যেতে হবে, এখানে থেকে লাভ নেই। তাদেরকে নিয়ে যদি এও হিউম একটা অর্গানাইজেশন ফর্ম করে, তাহলে তাদের যেই পপুলার ডিসকন্টেন্টটা, পপুলার যে অ্যাঙ্গারটা, এদের মধ্যে যে একটা অ্যাঙ্গার জন্মেছে, সেটা একটা অর্গানাইজেশনেই কনফাইন্ড থাকবে, যেটা বাইরে বেরোবে না, পিপলরা জানতে পারবে না। তাই এটা একটা কি, ইট প্লেড অ্যাজ আ সেফটি ভালভ। সেফটি ভালভ মানে যখন আমরা কোনো কারকে নিয়ে যাই ফোর হুইলার, তখন আমাদের পেছনে একটা সেফটি টায়ার থাকে, বাই চান্স যদি কোনো টায়ার নষ্ট হয়ে যায় তাহলে সেই টায়ারটা আমরা ইউজ করি। সো দিস ওয়াজ নোন এ সেফটি ভালভ। সেফটি ভালভ কিসের জন্য? যে ব্রিটিশরা যেন ইন্ডিয়াতে আরো অনেক দিন থাকতে পারে। সো ইট ওয়াজ আ সেফগার্ড ফর দ্য ব্রিটিশ ইন্টারেস্ট অ্যান্ড টু সাপ্রেস, সাপ্রেস মানে বন্ধ, মানে দাবিয়ে রেখেছিল ওই কিছু মানুষ যারা অ্যাজিটেট করে, তাদেরকে একটা অর্গানাইজেশন ফর্ম করে এও হিউম রেখে দিল। বাকি ইন্ডিয়ানসরা নর্মাল, ইন্ডিয়ান জানতেই পারছে না ব্রিটিশরা কী করছে, কারণ ওরা এডুকেটেড না, তারা ইংলিশ জানে না। বাট এরাই একমাত্র ইংলিশ জানতো, যে ইন্ডিয়ান মেম্বার, তাদেরকে নিয়ে অ্যালেন অক্টাভিয়ান হিউম একটা অর্গানাইজেশন ফর্ম করে রেখে দিল। তো ইট ওয়াজ কনসিডার্ড অ্যাজ আ সেফটি ভালভ থিওরি। ঠিক আছে, এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে ফরমেশন অফ আইএনসির ব্যাপারে, ফরমেশন অফ আইএনসির ব্যাপারে আমাদের এখানে একটুখানি একটা জিনিস পড়তে হবে। ফরমেশন অফ আইএনসি, আ মিটিং হেল্ড অ্যাট গোকুল দাস তেজপাল কলেজ, যেটা বোম্বেতে আছে, কবে? 8 ডিসেম্বর 1885-এ। এই টাইমে কংগ্রেস ফর্ম হয়েছিল। ইট ওয়াজ ইনিশিয়ালি নেমড অ্যাজ ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। কংগ্রেস ছিল না নামটা, ইউনিয়ন ছিল। ঠিক আছে, ইট ওয়াজ লেটার রিনেমড বাই দাদাভাই নওরোজি, এই নামটাকে রিনেম করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামে স্টার্ট করলো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বা আইএনসির প্রত্যেক বছর একটা করে সেশন হয় বা মিটিং হয়। দ্য ফার্স্ট সেশন ওয়াজ held at Mumbai, whose president was W.C. Banerjee, and 72 delegates attended the session. Delegates মানে people attended the session. Second session was held at Kolkata. The president was Dadabhai Naoroji. It was held in 1885 and it was the following year 1886. জাস্ট এইটুকু আমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসলেও আসতে পারে। লেটস কাম টু দ্য নেক্সট টপিক। হোয়াট আর দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য ইম্পর্টেন্ট মডারেট লিডার্স? আমরা জানি একটা ছিল আইএনসির তে দুখানা মেম্বার ছিল, দুরকম টাইপের মেম্বার ছিল। ফার্স্টে ছিল মডারেটস, যাদেরকে আর্লি ন্যাশনালিস্টও বলা হতো, আর একটা ছিল র্যাডিকালস, যাদেরকে অ্যাসার্টিভ বলা হতো। মডারেটসরা একটুখানি নরম প্রকৃতির ছিল, অ্যান্ড র্যাডিকালস ওয়্যার ভেরি মাচ অ্যাগ্রেসিভ ইন নেচার। দ্য মডারেট লিডার্স ইন সিলেবাস, যেটা আমাদের আইসিএসসি সিলেবাসে আছে, সেই তিনটে মডারেট লিডার্সের নাম হচ্ছে দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখেল অ্যান্ড সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এদের যে কন্ট্রিবিউশনটা, সেটা আমরা একটা এরকম বক্স স্ট্রাকচারে পড়ে নেব। সো লেটস স্টার্ট। কন্ট্রিবিউশন যদি আসে, তাহলে এখান থেকে এটা লিখলেই আশা করা যাচ্ছে নাম্বার আমরা অনেক বেশি পাবো। লেটস স্টার্ট। নওরোজি, গোখেল অ্যান্ড ব্যানার্জি, they were the moderate leaders. Let's see the contribution about Nauroji. Nauroji founded the London Indian Society. ঠিক আছে, লন্ডনে একটা ইন্ডিয়ান সোসাইটি ফর্ম করেছিল। হি অলসো ফাউন্ডেড দি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন 1866। ঠিক আছে, আর কি করলো? হি পাসড দ্য রেজলিউশন। রেজলিউশন মানে একটা আমরা নিউ ইয়ারের রেজলিউশন নিই যে আমরা এটা করব। সো হি পাস সাম রেজলিউশনস লাইক বয়কট ব্রিটিশ গুডস, স্বদেশি, ইউজিং ওয়ান্স ওন কান্ট্রিজ গুডস অ্যান্ড নট ইউজিং ফরেন গুডস, আর কি সেলফ গভর্নমেন্ট, আমরা নিজেরা নিজেদের গভর্নমেন্ট করব।
হি অলসো এক্সপোজড ব্রিটিশ বাই দি ড্রেন অফ ওয়েলথ থিওরি। ড্রেন অফ ওয়েলথ মানে ব্রিটিশ আমাদের এখান থেকে ওয়েলথ নিয়ে ড্রেন করে ব্রিটেনে গিয়ে জমা করছে, যে ইন্ডিয়া গরিব হতে চলেছে আর ব্রিটেন সাইমালটেনিয়াসলি একই টাইমে বড়লোক হচ্ছে। এটাকেই বলা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ থিওরি। আর একটা ফেমাস বুকও লিখেছে, যে বুকটার নাম হচ্ছে পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল। ঠিক আছে। হোয়াট অ্যাবাউট গোখেল? ইন 1902 হি আস্কড দ্য ব্রিটিশ টু রিডিউস সল্ট ট্যাক্স। সল্ট ট্যাক্স কমাতে বলেছিল গোখেল। আর কি, হি ফাউন্ডেড দি সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং ন্যাশনাল লিডার্স। হি ক্রিটিসাইজ ব্রিটিশ ফর হিউজ এক্সপেন্ডিচার ইন আর্মি। ব্রিটিশরা প্রচণ্ড এক্সপেন্ডিচার করছিল আর্মিতে, যেটা আননেসেসারি ছিল, দরকার ছিল না। আর এই টাকাটা কারা পে করতো? ইন্ডিয়ার এক্সচেকার থেকে পে হতো, বা ইন্ডিয়ানসরা পে করতো। কে পে করতো? ইন্ডিয়ানসরা পে করতো। তাহলে ইন্ডিয়ারা ড্রেন হচ্ছিল, ইন্ডিয়ার ওয়েলথে চলে যাচ্ছিল। ইন্ডিয়ার ওয়েলথে চলে কোথায় যাচ্ছিল? ইট ওয়াজ গোয়িং টু দ্য ব্রিটেন। আর কি, হি অ্যাবলিশড দি এক্সাইজ ডিউটি অন কটন। কটনের যে এক্সাইজ ডিউটিটা, এক্সাইজ ডিউটি কথাটা মানে হচ্ছে ট্যাক্স, ডিউটি কথাটা মানে হচ্ছে ট্যাক্স, এক্সাইজ ট্যাক্সটা বন্ধ করে দিয়েছিল। আর কি করলো, কন্ট্রিবিউট কি করেছিল গোখেল? গোখেল ওয়াজ দি পলিটিক্যাল গুরু অফ এমজি। এমজি মিনস মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কে ছিল? গোপাল কৃষ্ণ গোখেল। Let's see about Banerjee, Surendranath Banerjee. He established Indian Association 1876. He edited the newspaper Bengali. Bengali বলে একটা নিউজ পেপার ছিল, সেটা এডিট করতো। He agitated, agitated মানে একটা ওয়ার করা, agitated against Vernacular Press Act 1878, যেটা আমরা একটু আগেই পড়লাম, ভিপি অ্যাক্ট। অলসো agitated against the civil service exam এজ, যেটা রেডিউস করা হয়েছিল 21 থেকে 19, সেটার এগেনস্টেও ও এজিটেট করেছিল। He was also known as, Surendranath Banerjee was also known as the father of Indian nationalism. প্রচন্ড ইম্পর্টেন্ট হবে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। He also created the All India Political Organization. Before Surendranath Banerjee, the political organizations or the organizations formed by the Indians were confined to a particular place. Bengal একটা organization, Punjab একটা organization, but after Surendranath Banerjee, he created an All India Political Organization. এটা পুরো ইন্ডিয়া জুড়ে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন ফর্ম করলো। সাচ পলিটিক্যাল অর্গানাইজেশন যেটা প্রথম ফর্ম হয়েছে, সেটার নাম কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, যেটা 1883-তে ফর্ম করা হয়েছিল। এই পলিটিক্যাল অর্গানাইজেশনটা ইট ওয়াজ লেটার মার্জড, মানে প্যাক্ট হয়ে গেছিল কার সাথে? আইএনসির সাথে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে। কবে? 1886-এ। কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড ইন 1885। 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম করা হয়েছিল। 1883-তে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ফর্ম করা হয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স আর আইএনসিটা একসাথে প্যাক্ট হয়ে 1886-এ মার্জ হয়ে গেছিল। মার্জ মানে একসাথে হয়ে যাওয়া। Let's come to the next topic. What were the causes of Bengal partition? So Bengal partition was done by Lord Curzon, এটা আমরা জানি। ঠিক আছে। So what were the causes? Bengal was the nerve center, মানে মেইন জায়গা। It was the main center of nationalism, মানে লোকে যেখানে ওয়ার করছে, রাইটস করছে, তারপরে আরো অ্যাজিটেট করছে, কাদের এগেনস্টে? ব্রিটিশদের এগেনস্ট, সো দ্যাট ব্রিটিশ চলে যায় ইন্ডিয়া থেকে। সো কার্জন ওয়ান্টেড টু স্টপ দ্য রাইজিং টাইড অফ ন্যাশনালিজম। যে রাইজ হচ্ছে, মানুষরা পাগলের মতো ব্রিটিশদের এগেনস্টে প্রসেশন বার করছে, এটা যাতে স্টপ করতে পারে, তার জন্যই বেঙ্গলকে পার্টিশন করা হয়েছিল। আর কি হয়েছিল? কার্জন ওয়ান্টেড টু প্লেস বেঙ্গল ইন টু অ্যাডমিনিস্ট্রেশন। বেঙ্গল যেহেতু অনেক বড় ছিল, এটা কার্জন বলেছিল, তাই এটাকে দুটো অ্যাডমিনিস্ট্রেশনে ভাগ করে দিয়েছিল। বাট ওদের এটা আইডিয়া ছিল না। ওদের মেইন মোটিভ ছিল কার্জনের, যে বেঙ্গলিজদের বেঙ্গলে মাইনরিটি করে দেওয়া। কারণ বেঙ্গল করে দুটো ভাগে ভাগ করলো। স্টেট ওয়াজ ডিভাইডেড ইন্টু ইস্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলে মুসলিমরা আছে, ওয়েস্ট বেঙ্গলে হিন্দুরা আছে। ঠিক আছে। তাহলে একটা বেঙ্গল আছে, হ্যাঁ, সাপোজ এটা একটা বেঙ্গল। বেঙ্গলে হিন্দু মুসলিম দুজনায় আছে, হিন্দু মুসলিম দুজনায় আছে। এবার এটাকে যদি ভাগ করে দিই, তার মানে হিন্দু মুসলিম যদি থাকে, তাহলে যদি ভাগ করা হয়, ঠিক আছে, তার মানে নিশ্চয়ই সব জায়গাতে ইউনিফর্মলি হিন্দু অ্যান্ড মুসলিমরা আছে। যদি ভাগ করলে কি, যেখানে হিন্দুরা আলাদা করে ভাগ হবে সেখানে কিছু মুসলিমও থাকবে, আবার যেখানে মুসলিমদের ভাগ করে সেখানে কিছু হিন্দুও থাকবে। তাহলে পুরো বেঙ্গলে হিন্দুরা নিজের স্টেটে নিজে মাইনরিটি হয়ে যাবে, আবার মুসলিমরাও নিজের স্টেটে নিজে মাইনরিটি হয়ে যাবে। তো এই যে অ্যাটিটিউডটা করেছিল কার্জন, এটা করেছিল আর কিছুই না, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। হি ওয়ান্টেড টু এস্টাবলিশ দি ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যে এরা নিজেদের মধ্যে গন্ডগোল করবে আর আমরা এদের অ্যাডভান্টেজটা নেব। কারা নিজেদের মধ্যে গন্ডগোল করবে? হিন্দু আর মুসলিম। ঠিক আছে।
সেটাই লেখা আছে, কার্জন ওয়ান্টেড টু প্লেস বেঙ্গল ইন্টু টু অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বাই মেকিং বেঙ্গল ইজ মাইনরিটি ইন দেয়ার ওন স্টেট বাই ডিভাইডিং ইন্টু ইস্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টিভলি। ইস্ট বেঙ্গলে মুসলিমরা ছিল, যেখানে হিন্দু মাইনরিটি ছিল, ওয়েস্ট বেঙ্গলে হিন্দুরা ছিল, যেখানে মুসলিম মাইনরিটি ছিল। বোঝা যাচ্ছে? অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ওয়াজ টু ডিভাইড অ্যান্ড রুল বেঙ্গল বাই অ্যারেঞ্জিং ইন্টু হিন্দু অ্যান্ড মুসলিম স্টেটস। ঠিক আছে, যে হিন্দু আর মুসলিম স্টেট যদি ডিভাইড করা হয় তাহলে হিন্দু অ্যান্ড মুসলিম উইল ফাইট অ্যামাংস ইচ আদার অ্যান্ড উই উইল টেক দি অ্যাডভান্টেজ অফ দিস। নেক্সট যে টপিকটা নিয়ে ডিল করবো, ইট ওয়াজ অ্যাবাউট হোয়াট ওয়াজ সুরত স্প্লিট অফ 1907। প্রচণ্ড ইম্পর্টেন্ট টপিক, স্টার মারতে হবে। ঠিক আছে, হোয়াট ওয়াজ সুরত স্প্লিট? সুরত স্প্লিট ওয়াজ বেসিক্যালি বিটুইন মডারেটস অ্যান্ড র্যাডিক্যালস। মডারেটসটা কারা? অনলি ন্যাশনালিস্ট বলা হতো, র্যাডিক্যালস অ্যাসার্টিভ। মডারেটস আর র্যাডিক্যালসটা কিন্তু আইএনসির দুখানা লিডারের ভাগ ছিল। আইএনসির দুখানা লিডার ছিল, দুরকম টাইপের লিডার ছিল। একজন, কিছু লোকরা ছিল মডারেটস, কিছু লোকরা ছিল র্যাডিক্যালস। তো কী হয়েছিল? বেঙ্গল পার্টিশনের ব্যাপারটা আমরা একটু আগেই জানলাম। আফটার বেঙ্গল পার্টিশন 1905-এ যখন বেঙ্গল পার্টিশন হলো, পিপল স্টার্টেড স্বদেশী আর বয়কট। স্বদেশী অফ ওন মেটেরিয়াল, মানে ওন মেটেরিয়ালকে বানিয়ে ওইটা ইউজ করা, আর কি বয়কট অফ ব্রিটিশ গুডস। বয়কট মানে বন্ধ করা, মানে ব্রিটিশ গুডস আমরা ইউজ করবো না। তো এই যে অ্যান্টি পার্টিশন মুভমেন্টটা হয়েছিল, র্যাডিক্যালরা কি চেয়েছিল, মানে যারা অ্যাসার্টিভ, র্যাডিক্যাল ওয়ান্টেড টু এক্সটেন্ড দ্য মুভমেন্ট আউটসাইড বেঙ্গল। বেঙ্গলকে পার্টিশন করেছে, কোনো ব্যাপার নেই, কিন্তু এই মুভমেন্টটা আমরা আউটসাইডে করবো, অ্যান্টি পার্টিশনটা। কিসের জন্য? টু স্টার্ট আ ফুল ফ্লেজেড মাস স্ট্রাগল লাইক 1857। 1857-এর মতো আমরা একটা ফুল ফ্লেজেড, মানে অনেক লোকে মিলে একটা মাস স্ট্রাগল করবো। হ্যাঁ, একটা মাস প্রসেশন করবো, একটা অ্যাজিটেশন করবো আগেন্স্ট দ্য ব্রিটিশ। তাহলে এটা দিয়ে অনেক হেল্প হতে পারে আমাদের। কিন্তু মডারেটসরা কি করেছিল? মডারেটস ওয়ান্টেড নট টু এক্সটেন্ড অ্যান্ড কনফাইন ইট ইন বেঙ্গল ইটসেলফ। মডারেটসরা বলো না, অ্যান্টি পার্টিশন মুভমেন্টটা বেঙ্গলের বাইরে করে লাভ নেই, কারণ এটা বেঙ্গলের জিনিসটা বেঙ্গলেই রাখো। কারণ মডারেটস ব্রিটিশদের অতটা প্রভোক করতে চায়নি। মডারেটসরা ভাবছিল যে ব্রিটিশ উইল হেল্প দেম। মডারেটসরা হয়তো ভুল ছিল নিজেদের জায়গায়, বাট র্যাডিক্যালস ওয়ান্টেড টু এক্সটেন্ড দ্য মুভমেন্ট আউটসাইড বেঙ্গল। দিস ওয়াজ দ্য ইনিশিয়াল ডিসএগ্রিমেন্ট। এটাই ছিল এদের মধ্যে ইনিশিয়ালি, এটাই ডিসএগ্রিমেন্ট ছিল বিটুইন দ্য মডারেটস অ্যান্ড র্যাডিক্যালস। তারপরে কি হলো? আমরা একটু আগেই পড়েছি যে আইএনসি সেশন প্রত্যেক বছর একটা করে হতো। নাও ইন দ্য সেশন অফ 1907 এর সুরত, সুরত কোথায়? বম্বেতে। কি হয়েছিল? বম্বেতে সেশনটা প্রথমে ফেলা ছিল না, সেশনটা অন্য জায়গায় হবে, এটাই ডিসাইড করা হয়েছিল। কিন্তু কি হলো? ইনিশিয়ালি দ্য সেশন ওয়াজ সাপোজ টু বি হেল্ড আউটসাইড বম্বে, আউটসাইড বম্বে প্রেসিডেন্সি। শুধু বম্বে না, বম্বে প্রেসিডেন্সি। বিকজ র্যাডিক্যালস ওয়ান্টেড বাল গঙ্গাধর তিলক অ্যাজ আইএনসি প্রেসিডেন্ট অফ 1907। 1907-এ র্যাডিক্যালরা কি চেয়েছিল? বাল গঙ্গাধর তিলক যেন ওদের প্রেসিডেন্ট হয়। এবার মডারেটসরা বাল গঙ্গাধর তিলককে চাইছিল না, তার জন্যই এটা বম্বেতে ফেললো। কারণ কি বোঝা যায়? যাকে প্রেসিডেন্ট করা হবে সেই সেশনটা তার হোম স্টেটে বা হোম প্রেসিডেন্সিতে ফেলা যাবে না। বাল গঙ্গাধর তিলক বিলং ফ্রম বম্বে, ঠিক আছে, আর সুরতটা ছিল ওই টাইমে বম্বে প্রেসিডেন্সির আন্ডারে। তাই এটা প্রচণ্ড একটা কানিং ব্যাপার ছিল মডারেটসদের জন্য, যে মডারেটসরা চাইছিল যে না, বাল গঙ্গাধর তিলককে আমরা চাই না। ঠিক আছে, এবার র্যাডিক্যালসদের আলটিমেটলি বাল গঙ্গাধর তিলককে চেঞ্জ করতে হলো, কারণ আমরা কি জানলাম যে প্রেসিডেন্ট যাকে করা হবে সে তার, মানে সেই সেশনটা প্রেসিডেন্টের হোম স্টেটে ফেলা যাবে না। বাল গঙ্গাধর তিলক বিলং ফ্রম বম্বে, আর সুরতটা ছিল ওই টাইমে গুজরাটেরই পার্ট, কিন্তু এটা বম্বে প্রেসিডেন্সির আন্ডারে ছিল। ঠিক আছে, তার জন্য ঝম করে মডারেটসরা কি করলো? ভেনিউটা চেঞ্জ করে দিল সেশনে, সেটা সুরত করে দিল, যেটা বম্বে প্রেসিডেন্সির আন্ডারে। আর তিলক বিলং ফ্রম বম্বে প্রেসিডেন্সি, তাই তিলককে চেঞ্জ করতে হবে বলেই মডারেটসরা এই চালাকিটা করলো। তারপরে কি হলো? লেটস সি। বাট মডারেটস, এম ফর মডারেটস, কানিংলি, চালাকি করে চেঞ্জ দ্য ভেনিউ টু সুরাত, গুজরাট, বম্বে প্রেসিডেন্সি ছিল। সো তিলক কুড নট বিকাম আইএনসি প্রেসিডেন্সি অফ আইএনসি, এটাই রুল ছিল যে তিলক আইএনসি প্রেসিডেন্ট হতে পারবে না, এটাই রুল ছিল। এবার কি হলো? নাও মডারেটরা কি করলো? প্রপোজ দ্য নেম অফ রাসবিহারী বোস। আর র্যাডিক্যালসরা চেঞ্জ করে, তিলককে চেঞ্জ করে কার নাম দিল? লালা লাজপত রায়কে। अगेन देयर वाज কনফিউশন, আবার কনফিউশন এদের মধ্যে, অ্যান অ্যাজিটেশন অ্যামাং দ্য মডারেটস অ্যান্ড র্যাডিক্যালস আবার হলো। আলটিমেটলি এদের মধ্যে স্প্লিটটা হলো, কাদের মধ্যে? মডারেটস আর র্যাডিক্যালসের মধ্যে।
আর ব্রিটিশ কি করলো, অলদো ব্রিটিশ টুক দ্য অ্যাডভান্টেজ অফ ইট অ্যাজ দে ওয়ান্টেড টু ডিস অ্যাজ দে ওয়ান্টেড আর ডিসইউনাইটেড আইএনসি, যে আইএনসির মধ্যে যেটা ভাঙন এলো, একটা স্প্লিট এলো মডারেটস আর র্যাডিক্যালসদের মধ্যে, এইটারই একটা অ্যাডভান্টেজ ব্রিটিশ নিল। এটার পরে কি হলো, দ্য র্যাডিক্যালস ওয়ার এক্সপেলড, মানে ওদেরকে বার করে দেওয়া হলো, অ্যান্ড রিমেন্ড আউটসাইড আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর অলমোস্ট 9 ইয়ার্স, 9 বছর র্যাডিক্যালসরা আইএনসির থেকে বাইরে থাকলো। এই জিনিসটাই দিস উইকেন্ড একটা কমজোরি করে দিল। কোনটাকে কমজোরি করে দিল? উইকেন্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান যে ন্যাশনাল মুভমেন্টটাকে সেটাকে একটা কমজোরি করে দিল। বোঝা গেছে? আচ্ছা, এইটারই অ্যাডভান্টেজ ব্রিটিশরা নিয়ে নিল। সো দিস ওয়াজ অল অ্যাবাউট সুরাট স্প্লিট। প্রচণ্ড ভালো করে নোটসটা ভালো করে দেখো, ফ্লোচার্ট দেওয়া আছে, ভালো করে বোঝানো আছে। আই থিঙ্ক ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড লেটার। আজকে লাস্ট কোয়েশ্চেন যেটা আমরা ডিল করব সেটা হচ্ছে, যেমন আমরা কন্ট্রিবিউশন অফ মডারেটস করলাম, দাদাভাই নাওরোজি, গোপাল কৃষ্ণ গোখেল, সুরেন্দ্র ব্যানার্জি, তেমনই কন্ট্রিবিউশন অফ অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট, অ্যাসার্টিভদের কি বলা হতো, আর একটা ভাষায় র্যাডিক্যালসও বলা হতো। তাহলে অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট ইন আইসিএসসি সিলেবাস, আইসিএসসি সিলেবাসে কাদের কথা পড়তে হবে আমাদের? শুধু বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় অ্যান্ড বিপিন চন্দ্র পাল, এই তিনটে অ্যাসার্টিভ ন্যাশনালিস্টদের ব্যাপারে আমাদের সিলেবাসে আছে। সেম ভাবে এখানেও করা আছে। The first, let's see about the contribution of Tilak. Tilak was also known as the father of assertive nationalist. ঠিক আছে? He was the first to demand Swaraj. Swaraj মানে সেলফ রুল বা সেলফ গভর্নমেন্ট, স্বরাজ মানে সেলফ রুল বা সেলফ গভর্নমেন্ট। আর ও একটা স্লোগানও দিয়েছিল কি, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। ঠিক আছে, এটা একটা ফেমাস স্লোগান, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। সেকেন্ড কি ছিল, হি অর্গানাইজড মেনি আখাড়াস, যেখানে কুস্তি লড়া হতো বা রেসলিং করা হতো। লাঠি ক্লাবসও করেছিল ফর ফিজিক্যাল ট্রেনিং। 1893-তে কি করেছিল, হি স্টার্টেড গণপতি ফেস্টিভ্যাল। আর 1895-এ কি করেছিল, হি স্টার্টেড শিবাজি ফেস্টিভ্যাল। এইগুলো কন্ট্রিবিউশন ছিল। হি রোড টু নিউজ পেপার, একটা নিউজ পেপারের নাম ছিল মহারাট্টা, যেটা ইংলিশ নিউজ পেপার, আর একটা ছিল কি কেসারি, এটা একটা মারাঠি নিউজ পেপার, বিকজ হি বিলং ফ্রম মুম্বাই অ্যান্ড মুম্বাইজ অফিসিয়াল লোকাল ল্যাঙ্গুয়েজ ইজ মারাঠি। একটা কিছু বই লিখেছিল, হি রোড সাম বুকস। নাম্বার 1 কি ছিল, গীতা রহস্য, আর একটা কি ছিল, আর্টিক হোমস অফ বেদাস। আর যেটা লাস্ট কন্ট্রিবিউশন সেটা কি ছিল, হি এস্টাবলিশড হোম রুল লিগ উইথ দ্য হেল্প অফ অ্যানি বেসেন্ট অ্যাট পুনে। পুনেতে একটা হোম রুল লিগ স্টার্ট করেছিল উইথ দ্য হেল্প অফ অ্যানি বেসেন্ট। লেটস সি অ্যাবাউট লালা লাজপত রায়স কন্ট্রিবিউশন। হি ওয়াজ নোন অ্যাজ পাঞ্জাব কেসারি অর শেরি পাঞ্জাব। হি স্টার্টেড দ্য ম্যাগাজিন ইয়াং ইন্ডিয়া অ্যাট ইউএসএ। ইউএসএ তে একটা নতুন ম্যাগাজিন স্টার্ট করলো টু স্প্রেড দ্য মেসেজ অফ স্বরাজ। স্বরাজ মানে সেলফ রুল, একটু আগেই দেখলাম। কি আর কি করলো, হি ওপেন্ড অরফ্যানেজেস, হসপিটালস অ্যান্ড স্কুলস। হি অলসো সেট আপ দি সার্ভেন্টস অফ পিপল সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অফ ডাউন ট্রোডেন। ডাউন ট্রোডেন কথাটা মানে হচ্ছে যারা একদম গরিব লোকজন, যারা একদম সোসাইটির একদম লোয়ার লোয়ার ডিভিশনে যে পিপলগুলো আছে তাদের কথা ডাউন ট্রোডেন বলা হয়। ঠিক আছে? হি অলসো ওয়েন্ট টু অ্যাব্রড, এই যে হি ওয়েন্ট টু অ্যাব্রড মানে বিদেশে গেছিল, টু গেইন দ্য সাপোর্ট ফর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা চলছিল তার যে সাপোর্টটা গেইন করার জন্য ও বিদেশে গেছিল, বিদেশ থেকে সাপোর্ট এনেছিল যাতে দে ক্যান রিমুভ ব্রিটিশ ফ্রম দেয়ার ওন কান্ট্রি। অ্যান্ড দেয়ার হি জয়েন্ট গাদার পার্টি। গাদার বলে একটা ফেমাস পার্টি আছে, যেটা ব্যাপারে আমরা ডিটেলসে পরের সেশনগুলোতে পড়বো। সেই পার্টিটা ও বিদেশে গিয়ে জয়েন করলো। Let's see about Bipin Chandra Pal. He was known as the father of revolutionary thought in India. এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন্স আসতে পারে, এই যে পাঞ্জাব কেসারি থেকে রেভলিউশনারি থট, ফাদার অফ অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট। ঠিক আছে, আর কি করলো, লেটস সি অ্যাবাউট সাম মোর কন্ট্রিবিউশন অফ বিপিন চন্দ্র পাল। অ্যাজ আ জার্নালিস্ট, পত্রকার ছিল। হি ওয়ার্কড ফর দ্য ট্রাইবুন অ্যান্ড নিউ ইন্ডিয়া, এই দুটো নিউজ পেপার টাইপের ছিল। এই দুটো নিউজ পেপারে কাজ করলো কিসের জন্য, টু প্রোপাগেট ন্যাশনালিজম। প্রোপাগেট মানে স্প্রেড করা ন্যাশনালিজম, যে লাভ ফর ওয়ান্স কান্ট্রি। ন্যাশনালিজম কথাটা মানে কি, ন্যাশনালিজম কথাটা মানে কি, লাভ ফর দি কান্ট্রি। এটা প্রোপাগেট করলো বা এই মেসেজটা স্প্রেড করলো, এই মেসেজটা স্প্রেড করলো কি দিয়ে, এই দুটো পেপার দিয়ে, একটা ট্রাইবুন, একটা নিউ ইন্ডিয়া। হি ওয়ান্টেড ন্যাশনাল এডুকেশন টু বি দ্য টুল ফর সোশ্যাল প্রগ্রেস। সোসাইটিতে প্রগ্রেস পাওয়ার জন্য ন্যাশনাল এডুকেশন বানাতে হবে। হি ওয়ান্টেড টু রিমুভ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইভিলস, যেই সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইভিলস ছিল বা যেই দুশ্মনগুলো ছিল, ফর এক্সাম্পল সতী, কাস্ট সিস্টেম, এডুকেটিং উইমেন অ্যান্ড উইডো রিম্যারেজ, এগুলো বললো যে এগুলো বন্ধ করতে হবে। আর ওমেনদের এডুকেশন দিতে হবে, আর উইডোকে রিম্যারেজ যেন করতে পারে।
ঠিক আছে, আর কি করলো, হি ওয়ান্টেড টু ডেভেলপ ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রিজ, মানে ইন্ডিয়ার ওন ইন্ডাস্ট্রিজ। ইন্ডিজিনিয়াস মানে ইন্ডিয়াস ওন, ইন্ডাস্ট্রি, যাতে উই উইল নট বি ডিপেন্ডেন্ট অন ফরেন ইন্ডাস্ট্রিজ। তাহলে ইউজ অফ স্বদেশি মানে নিজেদের নিজেদের জিনিসপত্র ইউজ করো, ঠিক আছে, আর বয়কট করো ফরেন গুডসকে। অ্যান্ড অলসো হি ডিমান্ডেড 48 আওয়ার্স অফ ওয়ার্ক ইন আ উইক। যারা ওয়ার্কাররা ছিল, ইন্ডিয়ান ওয়ার্কাররা ফরেন ইন্ডাস্ট্রিতে কাজ করতো, তাদের বলেছিল 48 ওয়ার্ক আওয়ার্সের বেশি কাজ করতে দিয়ে যেতে পারবে না, তাহলে ওরা অসুস্থ হয়ে পড়বে, হেলথ ইস্যুস হবে। আর কি, দ্য ইনক্রিজ ইন দ্য ওয়েজেস ফর দ্য ওয়ার্কার্স। ওয়েজেস কথাটা মানে স্যালারি, যে ইন্ডিয়ান ওয়ার্কার্স হু আর ওয়ার্কিং ইন ফরেন ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, দেয়ার স্যালারিজ অর ওয়েজেস শুড বি ইনক্রিজড। তাহলে এই ছিল আজকের আমাদের টপিকস যেগুলো আমরা ডিসকাস করলাম। দিজ আর মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর ইয়োর আইসিএসসি সিলেবাস ক্লাস 10th। The whole lectures PDF is given in the description box. আর দিস ইজ পার্ট 1। নেক্সট আমরা আরও অনেক পার্ট নিয়ে ডিসকাস করব। যদি ভালো লাগে হোপফুলি, তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউনড ফর দি নেক্সট লেকচার। থ্যাংক ইউ সো মাচ।